আমার ভালোবাসাকে যে মেরেছে, আমি কখনো তাকে ছেড়ে দিব না। তুষার আড়ালে থেকে যায়। ভিতরের পরিস্থিতি সে এখন বুঝতে পারছে না, আড়াল থেকে সবকিছু শোনার চেষ্টা করছে, কারণ ভেতরে গেলেই বিপদ। রুহি সম্পূর্ণ ভেঙে পড়েছে। তার জানের থেকেও প্রিয় বান্ধবী তাকে ছেড়ে চলে গিয়েছে, এটা সে কিছুতেই মানতে পারছে না। আকাশ মেঘলাকে রুহির কাছ থেকে টেনে নিয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। রুহি হতবাক হয়ে সবকিছু দেখতে থাকে। রুহি এবার উঠে দাঁড়ায়, তুহিনের সামনাসামনি বন্দুক তুলে তুহিনের বুক বরাবর। রুহির হাত ক্রমাগত কাঁপছে। তুহিন বন্দুকটা আরেকটু বুক বরাবর চেপে এক হাত দিয়ে বন্দুক চেপে ধরেছে, আর এক হাতে রুহির কোমর। রুহির কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমার শূন্যতা একদিন তোমাকে পুরো ফেলে লাঞ্চেল, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। ইউ আর মাই হার্ট। বলেই তুহিন নিজের হাতে জোরে এক গুলি করে নিজের বুকে, দুইবার শুট করে নিজের বুকে। রুহির চোখ বড় বড় হয়ে যায়। তুহিন হাঁটু গেড়ে নিচে বসে যায়। রুহির সমস্ত শরীর কাঁপতে থাকে, কিন্তু কেন এতগুলো খুন করেও তো তার একটুকুও অনুতপ্ত হয়নি, কিন্তু কেন সে তুহিনকে ভয়ঙ্কর মৃত্যু দিতে পারল না সবার মতো। আকাশের চোখ বড় বড় হয়ে যায়, কিন্তু তুহিনের তেমন কোনো রিয়াকশন থাকে না। সে তো মুক্তি চেয়েছিল, অবশেষে সে মুক্তি পেয়েছে। হঠাৎ জাহাজ ভারসাম্যহীনভাবে নড়তে শুরু করে, চারিদিকে হেলে দুলে পড়তে থাকে। আকাশ এবার উঠে দাঁড়ায়, তারপর বাইরের দিকে যেতে থাকে। এর মধ্যে চারিদিকে ধ্বংসস্বরূপ অবস্থা, কিন্তু রুহি চারিদিকে কি হচ্ছে তাতে কোনো হেলদোল নাই। তার মনের অবস্থা বোঝা খুবই দুষ্কর। এদিকে তার প্রাণপ্রিয় বান্ধবীর দেহ পড়ে আছে, অপরদিকে তার ভালোবাসার মানুষ যন্ত্রণায় ছটফট করছে। রুহি হাঁটু গেড়ে তুহিনের সামনে বসে, স্থির দৃষ্টিতে তুহিনের দিকে তাকায়, এক হাতে তুহিনের গাল স্পর্শ করে। তুহিন সজ্ঞানে এখনো আছে, রুহির হাতের উপর নিজের হাতটা স্পর্শ করে বলতে থাকে, লিটল অ্যাঞ্জেল, আমাকে প্রত্যাখ্যান করেছ, কিন্তু আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করো না। পৃথিবীটা খুবই কঠিন, একটা কথা মিলিয়ে নিও। আমার মতো কেউ তোমাকে আগলে রাখতে পারবে না, কেউ না। আমার অন্ধকার জীবনের একমাত্র আলোর উৎস তুমি। কেন পারলে না আমার জীবনকে সম্পূর্ণ আলোকিত করতে? কেন ধোঁকা দিলে আমাকে? তাৎক্ষণিক চারিদিকে জাহাজের আওয়াজ ভেসে আসে। সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে চারিদিকে। আকাশ তাড়াতাড়ি তুহিনের কাছে আসে, তুহিনকে ধরে নিয়ে যেতে চাইলে তুহিন বাধা দেয়। তোকে বেঁচে থাকতে হবে, তৃতীয় ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। আকাশ নিজের ভালোবাসার প্রতিশোধ নিতে চাইলে তোকে তৃতীয় ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। তুহিন ভাঙ্গা গলায় রুহির দিকে তাকিয়ে বলতে থাকে, ওকে নিয়ে যা, তোকে দায়িত্ব দিলাম। আমার আমানতের খেয়ানত করিস না, আমার আমানত যেন সুস্থ থাকে। বলেই সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রুহি এবার ছটফট করতে থাকে, তার সবকিছু শূন্য লাগছে। জাপটে তুহিনের বুকে পড়ে আর হাউমাউ করে কাঁদতে থাকে। কেন কাঁদছে সে? সে তো নিজেই হাতে শেষ করে দিয়েছে তার ভালোবাসার মানুষকে। আকাশ মেঘলার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর রুহিকে টেনে ধরে বাইরে নিয়ে যেতে লাগলে রুহি পেছন দিকে তুহিনের দিকে চেয়ে বলতে শুরু করে, এটাই আমাদের শেষ দেখার সমাপ্তি। আপনাকে দেখার তীব্র তৃষ্ণা, সেই তৃষ্ণায় আমার মৃত্যু হোক, তবুও যেন আমাদের দেখা না হোক। তারপর রুমের দরজা বন্ধ করে দেয় আকাশ। বন্ধ ঘরে পেছনে রয়ে গেল দুই মানবী যাদের ভালোবাসার অপূর্ণ। এখানেই বিদায় জানালো রুহি প্রিয় মানুষদের, যাদেরকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, তার প্রাণপ্রিয় বান্ধবীকে। এখানেই দাফন করে বেরিয়ে আসে এই অন্ধকার জগৎ থেকে। আকাশ তার প্রিয় মানুষটিকে শেষ দাফন করতে পারল না। সব কিছু
সবকে বিসর্জন দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। আকাশের মনে কোনো ক্ষোভ নাই, সেও মুক্তি পেয়েছে তার পরিবার নামক কাল ও অন্ধকার জগৎ থেকে। মানুষের পরিবার হয় আলোর দিশার, আর সেখানে তাদের পরিবার ছিল তাদের ধ্বংসের স্তূপ। সেদিনের সব কিছু ভুলে রুহি আর আকাশ ওই কালো অন্ধকার জগৎ থেকে বেঁচে বেরিয়ে এসেছিল, আর ইতি টেনেছিল তাদের প্রত্যেকের ভালোবাসার গল্পের। পাপের জগৎ থেকে বেরিয়ে বাইরে আলোক রশ্মি দেখতে পেরেছিল। সব কিছুই যেন পূর্ণতা পেতে হবে এমন তো না, কিছু না হয় থাকলো অপূর্ণতাভাবে। জাহাজ ডুবে গিয়েছিল, মারা গিয়েছে অসংখ্য প্রাণ, প্রায় কিছু হাতে গোনা মানুষ বেঁচে গিয়েছিল। পানির অতলে ডুবে গিয়েছে হাজারো প্রাণ, হাজারো মানুষের প্রিয়জন। কারো গড়ে তোলা পাপের সাম্রাজ্য অতলে ডুবে গিয়েছিল পানির। এভাবেই রুহি 2020 সালের ভয়ঙ্কর ঘটনার সামনের দিকে এগিয়ে যায়। সেদিন রুহি নিজেকে পরিবর্তন করে ফেলে, স্থির হয়ে যায়, নিজেকে ঘর বন্দি করে রাখতে শুরু করে, সব থেকে নীরব হয়ে যায়। রুহিকে তুহিনের শূন্যতায় কুরে কুরে খাচ্ছিল। আকাশও চলে যায় ইউরোপ। ওই সময় শেষ হয়ে যায় তুহিন আর রুহির ভালোবাসার গল্প, আর অসম্পূর্ণ থেকে যায় আকাশ আর মেঘলার গল্প। 2024 সাল বর্তমান। রুহি কারাগারে বসে আছে আর তুহিনের সেই কথা মনে করছে যে পৃথিবীটা এতটাও সহজ নয়। চোখ দিয়ে অঝর কিছু পানি পড়তে থাকে রুহির। হ্যাঁ, ঈশানের সাথে যে পেন ড্রাইভ ছিল, এটা সেই পেন ড্রাইভ যেটা তুহিনের কাছে ছিল। পুলিশের সামনে পেন ড্রাইভের ভিডিওটা অন করা হয়, যেখানে চালু হয় 5 বছর আগের ঘটনা, যে রুহি খান পরিবারের প্রত্যেকটা সদস্যকে খুন করেছিল। হঠাৎ কারাগারে একজন এসে দরজা খুলে দেয় এবং রুহিকে বাসায় যেতে বলে। রুহি কারাগার থেকে বেরিয়ে দেখে সামনে ঈশান দাঁড়িয়ে আছে। ঈশান রুহিকে দেখে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রুহি স্তব্ধভাবে হেঁটে বাইরে আসে আর মনে মনে চিন্তা করে, ওই পেন ড্রাইভ ঈশান কিভাবে পেল? আর আকাশ সব কিছু জানতো তাহলে? পাল আকাশ আমাকে ধোঁকা দিয়েছে। সবকিছু কি এখানেই শেষ, নাকি শুরু হবে এখন নতুন গল্প? সব রহস্য কি এখানেই শেষ, নাকি অজানা আছে আরো অসংখ্য রহস্য? রুহি অন্য ধ্যানে মগ্ন। সে এখনো বুঝে উঠতে পারছে না যে যে পেন ড্রাইভ তুহিনের কাছে ছিল সেটা ঈশানের কাছে কিভাবে এলো। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, ওই পেন ড্রাইভে রুহি খান পরিবারের সকলকে মার্ডার করেছে। তারপরও রয়েছে সেটা ঈশান সবার সামনে তুলে ধরেছে। ওই অপরাধে পুলিশ রুহিকে অ্যারেস্ট করেছে। ভাবনা ভেদ করে একজন পুলিশ অফিসার রুহির গেট খুলে দেয়। আপনাকে এখানে থাকতে হবে না ম্যাডাম, আপনার বেল হয়ে গিয়েছে। কথাটা শুনে রুহি আশ্চর্য হয়ে যায়, কিভাবে, কি হলো, কেই বা বের করলো। ওখান থেকে বের হয়ে রুহি চারিদিকে চোখ বুলায়, আশেপাশে কাউকে দেখতে পায় না। রুহি আনমনে অন্তরায় আরেকটি প্রশ্ন জাগ্রত হয়, যে কেন আকাশ এমন করলো? আকাশ কি সব কিছু জানতো? এসব প্রশ্ন মনের আওড়াতে থাকে। রুহি এখন নির্জীব। সে রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছে, তার গন্তব্য কোথায় সেটা সে নিজেও জানে না। সূর্য অস্ত গিয়েছে, প্রায় আধো আধো সন্ধ্যায়। রুহি দাঁড়িয়ে আছে সেই বাংলোর সামনে, যেখানে বিস্তার রয়েছে তুহিন আর রুহির অসংখ্য স্মৃতি। সেই 3 দিন রুহির কাছে স্বর্গ তুলনীয় ছিল। হ্যাঁ, এটাই সেই বাংলো যেখানে তুহিন রুহিকে নিয়ে 3 দিন আটকে রেখেছিল, যেখানে জড়িত আছে তুহিন আর রুহির অসংখ্য স্মৃতি। রুহি দরজা খুলে ভেতরে প্রবেশ করে। চারিদিকে কেমন শূন্য হয়ে আছে, যেদিকে তাকায় সেদিকেই ধুলো জমে আছে। প্রথমবার যেদিন এখানে এসেছিল চারিদিকে খুবই পরিপাটি ছিল। চারিদিক দেখে মনে হচ্ছে দীর্ঘ কিছু বছর এখানের মানুষের আনাগোনা নাই। রুহির সর্বপ্রথম চোখ যায় ডাইনিং রুমের পাশের রান্নাঘরের দিকে। ধীরে ধীরে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। ছলছল নয়নে সমস্ত পুরনো আসবাবপত্রের দিকে তাকিয়ে থাকে। কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। তুহিন এখানে রান্না করত আর রুহি
দূরে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতো। তারপর চোখ যায় ডাইনিং টেবিলের উপরে, যেখানে ধুলোয় জমে গিয়েছে। এই সেই জায়গা যেখানে তুহিন পরম যত্নে রুহিকে কোলে বসিয়ে খাইয়ে দিত। আস্তে আস্তে রুহি সিঁড়ি বেয়ে উপরে উঠে সেই রুমটিতে যায় যেখানে তুহিন ক্যানভাসে ছবি আঁকত। রুহি রুমটিতে গিয়ে আশ্চর্য হয়ে যায়। রুমের এক কোণে বড় ক্যানভাসে তার ছবি আঁকা আছে। ধুলো জমে গিয়েছে ছবিটি। রুহি ধীরে ধীরে ধুলো সরিয়ে নেয়, তারপর আলতো করে ছবিটিতে হাত বোলায়। পুরো তার প্রতিচ্ছবি। জানালার পাশে দোলনাটায় একই রকম ভাবে ধুলোয় জমে আছে। সব কিছুর দিকে নির্বাক তাকিয়ে আছে রুহি। ধীরে ধীরে সমস্ত বাংলো ঘুরে দেখতে থাকে আর স্মৃতিচরণ করতে থাকে প্রিয় মানুষের। রাত প্রায় 11টায় রুহি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছে। 5 বছর আগে সেই এক জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু পাশে ছিল তার প্রিয় মানুষ। কিন্তু আজ সে একা, তার পাশে কেউ নাই। হঠাৎ রুহির চোখ ঝাপসা হতে শুরু করে, হাঁটু ভেঙে নিচে বসে পড়ে। চারদিকে মেঘের গর্জন হচ্ছে, মসুল ধারায় ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আজ যেন রুহির বেদনায় আকাশ কাঁদছে। তার এখন কাঁদা উচিত। রুহি আর নিজের ভেতরকার কষ্ট দমে রাখতে পারে না। পুরনো স্মৃতি তাকে কুরে কুরে শেষ করে দিচ্ছে। চারিদিকের আবহাওয়া পরিবর্তন হতে থাকে। সমুদ্রের ঢেউ জোরে জোরে আচ্ছন্ন হতে থাকে। চারিদিকে ঘন কালো অন্ধকার। রুহি এবার জোরে চিৎকার করে কাঁদতে থাকে। রুহির আর্তনাদে চারিদিকের পরিবেশ থমকে যায়। কাঁদতে কাঁদতে রুহির চোখ ঝাপসা হয়ে যায়। হঠাৎ দূরবর্তী চোখ যায়, কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা বলিষ্ঠ দেহের অধিকারী। সুস্পষ্ট মুখ দেখা যাচ্ছে না। রুহি আস্তে আস্তে সেদিকে তাকায়। হালকা আলোয় লোকের মুখ স্পষ্ট। তাৎক্ষণিক রুহির মুখ থেকে বের হয় একটি শব্দ, তুহিন। রুহি আর এক মুহূর্ত দাঁড়ায় না। হাঁটু সমান সমুদ্রের পানির মধ্যে দৌড়াতে থাকে তুহিনের দিকে। রুহির সামনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। রুহির চোখ মুখে আছে দীর্ঘ বিষণ্ণতা, আর তুহিনের চাহনিতে আছে দীর্ঘ মুগ্ধতা। সমুদ্রের অবস্থান ক্রমাগতভাবে খারাপ হতে যাচ্ছে, কিন্তু তারপরও রুহির থামার নাম নিচ্ছে না। চারিদিকে বৃষ্টি হচ্ছে। রুহি শুধু সামনের দিকে দৌড়াচ্ছে। ধীরে ধীরে রুহি সমুদ্রের অনেকটা গভীরে যেতে থাকে। যখন তুহিন একবার কাছাকাছি এলো, রুহি নির্বাক হয়ে চেয়ে আছে সেই ধূসর চোখের দিকে। সে চেনা পরিচিত বাদামি চোখ। ধীরে ধীরে তুহিন বিলীন হতে থাকে সমুদ্রের অতল গভীরে। সেটি দেখে রুহি দীর্ঘ চিৎকার করে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায় পানির অতলে। আকাশ হাতে একটি পায়েল নিয়ে দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। আমি তোমাকে ভুলিনি মেঘ পাখি, তুমি আমার হৃদয়ে সর্বোচ্চ জড়িয়ে আছো। আমার হৃদয়ে প্রতিটা স্পন্দন তোমার জন্য। আমি শুধু তোমার। আমার হৃদয়ে দ্বিতীয় কোনো নারীর স্থান নাই। আমার সর্বোচ্চ জুড়ে তুমি জড়িয়ে আছো। অনেক ভালোবাসি মেঘ পাখি। বলেই কাঁদতে থাকে, পায়েলটির বুকে আঁকড়ে ধরে। হঠাৎ আকাশের ফোনে কারোর কল আসে। ইউরোপ থেকে। কলটা রিসিভ করলে ওপাশ থেকে বলে, পেশেন্ট মুভমেন্ট করছে। কথাটি শুনে আকাশ স্তব্ধ হয়ে যায়। দীর্ঘ 5 বছরের প্রতীক্ষা তাহলে শেষ হতে চলছে। সমস্ত প্রশ্নের উত্তর তাহলে পেতে চলছে। আকাশ আর কোনো কিছু চিন্তা না করে সঙ্গে সঙ্গে ফ্লাইটের টিকিট কেটে নেয়। পরের দিনই সে ইউরোপের যাওয়ার জন্য রওনা দিবে। আকাশ কাউকে কল দিয়ে জানিয়ে দেয় সব কিছু। কালো অন্ধকার রাত পেরিয়ে সূর্যের আলোর দেখা মিলেছে। রুহি মিটমিট করে চোখ খুলে সে নিজেকে একটি ঘরের বিছানায় আবিষ্কার করে। মাথায় যন্ত্রণা হচ্ছে, কিন্তু সে এখন কোথায় সেটা সে জানে না। ধীরে ধীরে চারিদিকে চোখ বুলায়, মনে হচ্ছে কোনো হোটেল রুমে। হঠাৎ নিজের জামার দিকে চোখ যায়। একই সে কি সাদা শার্ট আর একটি ট্রাউজার পরে আছে। রুহি পুরো স্তব্ধ হয়ে যায়। তার জামাকে চেঞ্জ করে দিল। বিভিন্ন প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। তাৎক্ষণিক দরজা খুলে ভেতরে প্রবেশ করে ঈশান। হঠাৎ ঈশানকে দেখে রুহি স্তব্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে চাদরটা বুকে অবধি টেনে নেয়। ঈশান একটি ব্যাগ এগিয়ে দিয়ে বলে,
এখানে তোমার জামা রাখা আছে, তাড়াতাড়ি চেঞ্জ করে রেডি হয়ে নাও, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। রুহি প্রশ্নবোধক চাহনি করে রাখে ঈশানের দিকে। তার মনে অনেক প্রশ্ন। সে রুহির সম্পর্কে সব কিছু জানে, কিন্তু তারপরও এত স্বাভাবিক কিভাবে আছে। ঈশান রুহির দিকে এক নজর তাকিয়ে অপর দিকে ফিরে বলতে থাকে, ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসো, আমি তোমার জন্য বেশি অপেক্ষা করতে পারবো না, আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। বলেই বাহিরে চলে যায়। অপরদিকে ইউরোপে। ভাইয়া ভাইয়া কোথায় তুমি? আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি আসো, আমাকে হসপিটাল ড্রপ করে দিবে তো? খুবই বিরক্তিভাবে কথাগুলো বলে ইরা। তুষার এসে ইরার চুল গাঁটটি মেরে বলে, এত তাড়া কিসের তোর? আমাকে ঠিকমতো ফ্রেশ হতে দিলি না। ইরা এবার ভীষণ রেগে যায়। আজ আমার হসপিটালের প্রথম দিন, সেখানে তুমি তাড়াতাড়ি উঠে আমাকে পৌঁছে দেবে কিনা? তুমি এত অলস কেন ভাইয়া? এটা কিন্তু একেবারে ঠিক না। বলে নাক মুখ কুঁচকে নেয়। আচ্ছা বাবা, আর লেট হবে না, চল এবার। তারপর ইরাকে নিয়ে তুষার হসপিটালে নামিয়ে নিজে চলে যায়। তুষার ড্রাইভ করতে করতে ফোনে কারো কল আসে। কলটা রিসিভ করে অপর পাশ থেকে কেউ একজন বলে, ম্যামকে পুলিশ অ্যারেস্ট করেছে। সেই পেন ড্রাইভ সকলের সামনে চলে এসেছে। ছেলেটিকে আর পেন ড্রাইভ ছেলেটি কিভাবে পেল? সব কিছুর ইনফরমেশন আমাকে দাও। বলেই ফোনটা কেটে দিল। ইরা হসপিটালের চারিদিকে ঘুরে দেখতে থাকে। সে ডক্টরদের সাথে রাউন্ডে যায়। রাউন্ড দিতে হঠাৎ একটি কেবিনের সামনে এসে দাঁড়িয়ে যায় ইরা। কি রে ইরা, এখানে কি করছিস? কিছু না, কি করব, চলো পেশেন্টের অবস্থা দেখে আসে। তারপর দুজনে রুমে চলে যায়। পেশেন্টের নিস্তেজ হয়ে শুয়ে আছে, মুখের চারিদিকে ব্যান্ডেজ করা, শরীরের অনেকাংশেই ব্যান্ডেজে আবৃত। হঠাৎ একটি ডক্টর এসে তাদেরকে বলে, ডক্টর ইরা, আজ থেকে পেশেন্টকে আপনি দেখাশোনা করবেন। এই সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব আমি আপনাকে দিচ্ছি। ইরাও প্রচণ্ড খুশি মনে দায়িত্বটি গ্রহণ করে। অপর ডক্টর আবারও বলে দেয়, ইনি বাংলাদেশি এবং ইনার গার্জিয়ান কিছুদিনের জন্য বাংলাদেশে গিয়েছে, আজ সন্ধ্যায় ব্যাক করবে। আমি তাকে তোমার কেবিনে পাঠিয়ে দিব, উনি সমস্ত রিপোর্ট তোমার কাছে দিয়ে দিবে। তুমি সেগুলো চেক করে ট্রিটমেন্ট করবে। দীর্ঘ 5 বছর যাবৎ পেশেন্টই কমায় আছে, আজ হঠাৎই রেসপন্স করেছে, তাই গার্জিয়ান বাংলাদেশ থেকে ব্যাক করছে। ইরা কথাগুলো খুব মন দিয়ে শুনল। গাড়িতে রুহি আর ঈশান চট্টগ্রাম থেকে বাসায় ফিরে আসে। সারা রাস্তায় বিরাজ করছে পিনপিনে নীরবতা। রুহিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ঈশান কোনো কথা না বলেই সোজা চলে যায়। রুহিকে একা একা বাড়ি ফিরতে দেখে ঈশানের মা প্রশ্ন করতে থাকে বিভিন্ন, কিন্তু রুহির কাছে এর কোনো উত্তর নাই। হঠাৎ রুহি ঈশানের মা আমেনা বেগমের কাছে প্রশ্ন করে, ফুপ্পি, ঈশান ভাই কি কখনো তোমার সামনে খান পরিবার নিয়ে কোনো কথা বলেছে? রুহির এমন কথায় আমেনা বেগম থ মেরে যায়। চোখ হাত পা কাঁপাকাঁপি শুরু করে, ঘামতে শুরু করে আমেনা বেগম। খুবই ঘাবড়ে যায়। রুহি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সেগুলো লক্ষ্য করে। তার মনের কথাও যেন একটা খটকা লাগে। তারপর আমেনা বেগম বলতে শুরু করে, না রে মা, ঈশান এরকম কোনো কথা বলে নাই। ছেলে তো আমার ঠিক মতোই কথাই বলে না। পাশে বসে কে জানে গত কিছু বছর ধরে কখনো আমার পাশে বসে দু একটা কথাও বলে নাই। যাই হোক, অনেক দূর জার্নি করে এসেছি, যা রুমে গিয়ে খেয়ে বিশ্রাম নে। রুহি আন মনে কিছু একটা ভাবতে ভাবতে রুমে চলে যায়। এদিকে আমেনা বেগম পুরনো একটি বক্স বের করে, যেখানে দুটি মেয়ের ছবি আছে। আমাকে ভুল বুঝে এভাবে পৃথিবী ছেড়ে চলে গেলে বোন, অপরাধ বোধে যে আমাকে কুরে কুরে খাচ্ছে। আমেনা অতীতে চলে যায়। আফজাল রহমান মানে রুহির বাবার 2 বোন ছিল, এক আমেনা আর আয়েশা। অনেক ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার কারণে আফজাল রহমান 2 বোনকে খুব আদরে বড় করে। আমেনা আর আয়েশা সমবয়সী থাকার কারণে তাদের খুব মিল ছিল। তারা একই কলেজে পড়তো। তখন তাদের জীবনে আগমন হয় আসাদ খান অর্থাৎ তুহিনের বাবার। আয়েশা খুবই চঞ্চল প্রকৃতির ছিল। আসাদ খানের সাথে আয়েশার প্রেমের সম্পর্ক ছিল, যার কারণে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের 1 বছরের মাথায় একটা পুত্র সন্তান হয়।
যথাসারে নাম ঈশান রাখা হয়। এদিকে আসাদ খানের নজর ছিল বড় বোন আমেনার উপর। ছেলে হওয়ার পরও সে সব সময় সুযোগ বুঝে আমেনার কাছাকাছি আসার চেষ্টা করত। আমেনা বিষয়টি বুঝতে পারত, কিন্তু কখনো প্রতিবাদ করেনি যে আয়শার স্বামী বলে। এরই মাঝে আয়শা আবার আরেকটি পুত্র সন্তান জন্ম দেয়, যার নাম রাখা হয় তুষার। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটে যার কারণে পুরো দুনিয়া পাল্টে যায় দু বোনের। বোন দুই ছেলেকে অনেক ভালোবাসতো আমেনা, তাই প্রায় তাদের বাড়িতে বেড়াতে যেত। ঈশানের বয়স যখন 4 বছর আর তুষারের বয়স 2 বছর, কিন্তু আসাদ খান লালসাত এতটা অন্ধ হয়ে যায় যে হিংস্র পশুর মতো আক্রমণ করে আমেনার উপর। সেদিন আয়শা বাইরে গিয়েছিল। ছেলে দুটাকে আমেনার কাছে রেখে সেই সুযোগে আসাদ খান লুটে নেয় আমেনার সতীত্ব। অসহায় নারীর মতো নিজের সম্মান বিসর্জন দিয়ে দেয়। এই ঘটনার পরে আমেনা কখনো তার বোনের সামনাসামনি আসে নাই, আর না কখনো প্রতিবাদ করেছে। সব সময় নিজেকে ঘরবন্দি করে রাখত। আমেনা জানতে পারে সে প্রেগনেন্ট। তার ভাই কি রূপ আচরণ করবে তার এই সত্য জানতে পারলে, কিন্তু সত্য কখনো ধামাচাপা পড়ে থাকে না। একদিন সকলেই সত্যিটা জানতে পারল। সে সময় আসাদ খান বিভিন্ন কটু কথা আমেনাকে শোনাতে লাগলো, কিন্তু আমেনার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সে আর চুপ করে থাকতে পারল না, সব কিছু সত্য বলে দিল। যা শুনে আয়শা সম্পূর্ণ ভেঙে পড়ল, কিন্তু তার কথা শুনতে সবাই নারাজ। কেউ আমেনার কথা বিশ্বাস করলো না। সমাজের সামনে কলঙ্কিত হলো আমেনা। তখন আফজাল রহমানের খুবই কাছের বন্ধু আমেনাকে নাকি খুবই পছন্দ করত। সব কিছু মেনে নিয়ে আমেনাকে বিয়ে করে নেয়। এদিকে ঈশানের বয়স 5 আর তুষারের বয়স 3 বছর। আয়শা বেগমও আমেনার সাথে সম্পর্ক ত্যাগ করেছিল। যেদিন আমেনার ডেলিভারি হয় সেদিনই আয়শা মারা যায়। তার মৃতদেহ পাওয়া যায় রাস্তার, খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। এর ফলে বাসার সবাই ভেঙে পড়ে। সে তার বোনকে খুব ভালোবাসতো, এটা সে মেনে নিতে পারে নাই। এখন কে দেখবে তুষার আর ঈশানকে? ঈশান কোনো রকম ভাবেই তার বাবা আসাদ খানের সাথে যেতে চাইছিল না। এদিকে আমেনার ঘর আলো করে আসে তার একটি পুত্র সন্তান, যার নাম পর্যন্ত নির্ধারণ করার সবটুকু দিল না পাষণ্ড আসাদ। বাস্তবতা এটাই যে তার ছেলের আসল বাপ আসাদ খান, কিন্তু সকলের সাথে মিথ্যা বলে সদ্য জন্ম নেওয়ার শিশু আমেনার থেকে নিয়ে যায় নিজের কাছে। তার স্বামী এবং তার ভাই কোনো রকম দ্বিধাও করল না। তাদের চিন্তার মতো সমাজের সামনে কিভাবে তারা মুখ দেখাবে, এ কারণে সবকিছু বিশ্বাস করে ছেড়ে দিল আসাদ খানের উপর। কিন্তু তুষারের বয়স তখন 3 বছর। সে তার বাবা ছাড়া কিছু বোঝে না। ভেঙে গিয়েছিল আমেনা। তখনই ছোট আদুরে দুটি হাত আগলে নেয় আমেনার মুখটি। সেটা আর কেউই ছিল না, বরং 5 বছরের ছোট্ট ঈশান ছিল। আদুরে কণ্ঠে বলেছিল, মামুনি, তুমি আমাকে তোমার সঙ্গে রেখে দাও, আমি যাব না, পাপাকে আমার খুব ভয় করে। আমেনার নিঃশ্বাস পড়তে পারেনি। বোনের ছেলের এই রূপ আবদার সেদিন থেকে মানুষ করে গিয়েছে ঈশানকে। নিজের ছেলের রূপী কখনো সন্তান নেননি তিনি। কিছু বছর পর তার স্বামীও মারা যায়। একা মানুষ করতে থাকে ঈশানকে। আসাদ খান পাড়ি জমায় বাইরের দেশে তার ছোট্ট ছেলে আর তুষারকে নিয়ে। আমেনা মনে কোনো একখানে এখনো তার ছেলেকে ফিরে পাওয়ার আশা আছে। মায়ের মন কখনোই বুঝতে চায় না 9 মাস পেটে ধরেছে, কেমন হয়েছে তার ছেলেটা দেখতে। জন্মের পর একটিবারও দেখতে পারেনি তার ছেলেকে। সঙ্গে সঙ্গে নার্সের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল আসাদ তার ছেলেকে। এসব ভাবতে ভাবতে ডুকরে কান্না করতে লাগে আমেনা বেগম। ওই দিক থেকে বেরিয়ে এসে ছবিতে আলতো হাত বুলায়। সে কখনোই পাষণ্ড লোকের কথা বলতে পারবে না, যার জন্য তার জীবনটাই পুরো ধ্বংস হয়ে গেছে। এদিকে আকাশ খুবই তাড়াতাড়ি ইউরোপে গিয়ে পৌঁছায়। সন্ধ্যার দিকে হসপিটালে যায় পেশেন্টের রিপোর্ট নিয়ে। তাকে
ইমিডিয়েটলি পুরনো ডক্টর জানিয়েছে এখন থেকে নতুন ডক্টর পেশেন্ট চিকিৎসা করবে। ডক্টর ইরা কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ আকাশের ফোনে একটি কল আসে। সিটি রিসিভ করার জন্য একটু সাইডে হয়ে দাঁড়ায়। এইদিকে ভাইয়া কি হয়েছে তোমার? বললাম তো আমার এসব বিয়ে টিয়ে করার কোনো ইচ্ছা নাই। আমি কোনো ছেলের সাথে মিট করতে পারবো না, আর না আমি এখন এখান থেকে বের হতে পারবো। দেখ বোন, আমার সামনে ছেলেটি বসে আছে, সম্পর্কে আমার বসের ছেলে হয়। তুই যদি দেখা করতে না পারিস তাহলে আমার মান সম্মান কোথায় যাবে সেটা ভাবতে পারছিস? বসের সামনে কেমনে মুখ দেখাবো? হয়েছে স্যার, ইমোশনাল ব্ল্যাকমেল করা লাগবে না, আসতেছি আমি। বলেই ইরা তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে চলে যায়। এদিকে আকাশ কেবিনে ঢুকে গেল। সিকিউরিটির পেছনের দিকে দেখিয়ে বলে ম্যাম চলে গিয়েছে। আকাশও পেছনের দিকে ফিরে দেখে একটি মেয়ে কোমর অবধি চুল ছাড়া খুব তাড়াতাড়ি দৌড়ে চলে যাচ্ছে, সঙ্গে চুলগুলোও দুলছে। হঠাৎ আকাশের বুকে তীব্র ব্যথা হতে শুরু করে। হাত থেকে রিপোর্টের ফাইলটা পড়ে যায়। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব হয়। তার কিছু দৃশ্য মনে পড়ে। মেঘলা যখন তার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছিল সমুদ্রের পাড়ে, তখন আকাশ পেছনের দিকে তার চুলের দিকে তাকিয়ে ছিল একইভাবে। তার চুলও পায়ের সঙ্গে তাল মিলিয়ে দুলে ছিল। সেদিন আর আকাশ ডক্টরের সাথে কথা বলতে পারে নাই, তাই চুপচাপ অ্যাপার্টমেন্টে ফিরে আসে। চোখ বন্ধ করে শুয়ে আছে আকাশ। চোখের সামনে শুধু ভেসে আছে সেই দৌড়ানোর দৃশ্যটা, খুব চেনা সেই দৃশ্য। প্রতিনিয়ত মেঘলার স্মৃতি তাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে। কিছুতেই আজ জোরও লাগানো যাচ্ছে না এই মনটাকে। আকাশ আনমনে বলতে শুরু করে, তুমি আমার ভাগ্যের স্বাক্ষরে নেই মেঘ পাখি। এটা মেনে নিতে আমার বড্ড কষ্ট হচ্ছে। তুমি আমার নেই। খবর বাতাস এমনভাবে মুশকিশকে আঘাত আনে, যেমন আঘাতে শক্তপুত্ত তাল গাছ ভেঙে যায়, যেমন ঠান্ডা জলে বাঁধা নদীর বাঁধ। তুমি নাই, সবশেষে আমার কাছ থেকে এমনভাবে কেড়ে নেয়, কেবল যেন হায়াতে বেঁচে থাকার আর বাকি নষ্ট জীবন। দীর্ঘশ্বাস ফেলে আকাশ। রাত 12টা ছুঁই। রুহি মুখে বালিশ গুজে শুয়ে আছে। তখনই ঘরে আগমন ঘটে ঈশানের। ঈশানকে দেখে রুহি উঠে বসে। ঈশান এক নজর রুহির দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। রুহি মনে মনে বিভিন্ন প্রতিজ্ঞা করে নেয় ঈশানের কাছ থেকে সব কিছু শুনবেই। ঈশান ওয়াশরুম থেকে বের হলে রুহি ঈশানের সামনে যায়। ঈশানকে কিছু বলতে যাবে, তার আগেই ঈশান ঝুঁকে রুহির মুখ চেপে ধরে। ডোন্ট টক। কোনো প্রশ্ন নয়, আমি কোনো কিছুর উত্তর দিতে তোমাকে বাধ্য নই। সো চুপচাপ রুম থেকে বেরিয়ে যাও, আর তা না হলে বুঝতেই তো পারছো আর কিছু নিশ্চয়ই বোঝানো লাগবে না। ঈশানের কথা শুনে রুহি দমে যায়। ছলো নয়নি ঈশানের দিকে তাকায়। তার মনে পড়ে যায় ঈশানের তার প্রতি করা কঠিন ব্যবহারের কথা। এত অত্যাচার করছে তার প্রতি, এসব কথা চিন্তা করে দু ফোঁটা চোখের জল বিসর্জন দেয়। রুহির চোখের পানি দেখে ঈশানের বুকটা মোচড় দিতে শুরু করে, কিন্তু নিজেকে শক্ত করে রুহির হাত ধরে টেনে রুম থেকে বের করে দেয়। তারপর দরজাটা লাগিয়ে ব্যালকনিতে এসে একটি সিগারেট জ্বালায়। এটাই তার নিত্যদিনের সঙ্গী। রুহি ঈশানের এমন ব্যবহারে কষ্ট পায় না। সে তার কাছ থেকে কোনো ভালোবাসাও চায় না, কারণ তাকে ভালোবাসার একমাত্র অধিকার তুহিনের। তার মতো করে কেউ তাকে ভালোবাসতে পারবে না। রুহি ছাদে চলে যায়। আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমি তো শেষ করে দিয়েছি আমার হাতে সব কিছু, তবু কেন প্রণয়ের আঘাতে ক্ষত বিক্ষত হৃদয় আমার তোমার কথা মনে করিয়ে দেয়? কেন বারবার অনুতপ্ত হতে থাকি আমি? কেন তোমার শূন্যতা আমাকে বারবার কাঁদায়? কেন ভালোবেসেছি তোমায়? একটা ক্রিমিনালকে ভালোবেসেছি আমি। তুমি কি শুনতে পাচ্ছ? ভালো নেই আমি, তোমার লিটল অ্যাঞ্জেল। তুমি ছাড়া ভালো নেই। আমাকে কেউ তোমার মতো আগলে রাখতে পারবে না। তোমার প্রত্যেকটা শাসনে ছিল অধীর ভালোবাসা, যে আমাকে সকল বিপদ থেকে মুক্ত রাখত। কিন্তু ঈশানের শাসনে আছে আমার প্রতি তীব্র ঘৃণা। কেন এই অনীহা? কি করেছি আমি? নিজের মনকে প্রশ্ন করতে থাকে রুহি। তার ইচ্ছা করছে জোরে আর্তনাদ করতে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। তার ভালোবাসা কি এই পৃথিবীর সবুজ বুকে আর একটি অস্থায়ী হতে পারত না?
নিয়তি কেড়ে নিয়েছে আমার কাছ থেকে তোমার বুকে মাথা রেখে চন্দ্রবিলাস করার অধিকার। তুমি আছো আমার হৃদয় গহীনে, আমার নিঃশ্বাস প্রশ্বাসে শিরায় উপশিরায়। কিন্তু এ তোমার কেমন থাকা তুহিন? আমি কি কখনোই পাবো না তোমাকে সদেহে? বলে হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে রুহি। সে ভালো থাকা বিসর্জন 5 বছর আগেই দিয়ে দিয়েছে নিজের হাতে। কাঁদতে কাঁদতে এক সময় জ্ঞান হারায় রুহি। তখনই ছাদে আগমন ঘটে ঈশানের। রুহির কেমন জ্ঞানহীনভাবে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি চলে যায় রুহির কাছে। তারপর পাজাকোলে করে রুমে নিয়ে যায়। তারপর হাতে পানির গ্লাস নিয়ে রুহির জ্ঞান ফেরানোর জন্য হঠাৎ কিছু একটা মনে পড়ে গ্লাসটা আবার জায়গায় রেখে দেয়। রুহির মাথার কাছে বসে এক ধ্যানে দেখতে থাকে মুখশ্রী। ঘোর লাগানো সেই একটা দৃশ্য। এই দৃশ্য দেখার জন্য সে বছরকে বছর ক্ষুধার্ত ছিল। রুহি কি জানে চাঁদের আলোয় তার এই মিষ্টি চেহারা কারোর মন কি রূপ প্রভাব ফেলে? হঠাৎ ঈশানের ফোন বেজে ওঠে। ফোনে আকাশের নাম্বারটা ভেসে আছে। হ্যালো, ওর জ্ঞান ফিরবে কবে? আমার এখনও নতুন ডাক্তারের সাথে কথা হয় নাই। যেহেতু রেসপন্স করেছে, খুব শীঘ্রই জ্ঞান ফিরবে মনে করে ডাক্তার। অনেক বছর ধরে অপেক্ষা আছে সেই দিনটার, যেদিন ওর জ্ঞান ফিরবে আর সব সত্যি আমাদেরকে বলবে। জ্ঞান ফিরলে ওকে আমি জ্যান্ত মেরে ফেলবো। আবার খুবই ক্ষোভের সাথে বলতে থাকে কথাটা। আমার জানটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ও। সত্যিটা জানার পরে আমি ওকে জ্যান্ত পুঁতে দিব। ধৈর্য ধরো, এত বছর যেহেতু ধৈর্য ধরতে পেরেছ, আর কিছু সময় না হয় অপেক্ষাই করলাম। বলেই ফোনটা কেটে দেয়। সারা রাত ঈশান নির্ঘুম কাটিয়েছে। রুহির মুখ ও স্মৃতি দেখতে দেখতে এই দৃষ্টিতে না ছিল কোনো ঘৃণা, রাগ, শুধুই ছিল মুগ্ধতা আর দীর্ঘ তৃষ্ণা।